আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকের হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। আসলে এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে এবং এগুলো কিভাবে চলছে সেই বিষয়টা আগে একটু বুঝে নিন, তাহলে আপনার পরবর্তী অংশ রয়ের কার্যক্রম ক্লিয়ারলি বুঝে যাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। এই মুহূর্তে বাংলাদেশের সামনে আছে একটা গাজর ঝুলানো ইলেকশন। সুতরাং ইলেকশন যখন হবে ওরা বলছে, তাহলে ইলেকশনে জিততে হলে আপনাকে কি করতে হবে? প্রচণ্ড ভারত বিদ্বেষী হতে হবে। কারণ ভারত বিদ্বেষী না হলে আপনার জিতার সম্ভাবনা নেই। আর সাথে সাথে কি হইতে হবে? আওয়ামী বিদ্বেষী হইতে হবে, ফেসিস্টের বিদ্বেষী হইতে হবে। কারণ আপনাকে বুঝাইতে হবে যে এই ফেসিস্টই ছিল যে ইন্ডিয়ার তাবেদার। সুতরাং ভারত এবং আওয়ামী লীগ বিরোধী হইলেই আপনাকে জিতার ক্ষেত্রে 50% এগিয়ে দিবে। তাহলে এই অবস্থায় আপনাকে কি করতে হবে? এই যে এখন যেমন ভারত বিদ্বেষী চলতেছে, মিছিল মিটিং, কথায় কথায় ভারত, যা নাই তা সবকিছুই ভারত, সবকিছুই আওয়ামী লীগ। এইটা হচ্ছে যে একটা প্ল্যান। আর এই প্ল্যানটার পেছনে কাজ করতেছে কারা? পাকিস্তানের আইএসই এইটারে দিচ্ছে। যেহেতু বাঙালি, আমাদের বাংলাদেশের অনেক লোকই বুঝে হোক না বুঝে হোক ভারত বিদ্বেষী, তাদের এই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য এই কাজটা করাই যাচ্ছে। এরপর আছে চায়না। চায়না এখানে কিছু পয়সা ঢালছে, যে চায়না এখানে চাইতেছে এই ভারত বিদ্বেষী গ্রুপটাকে চায়না পয়সা করে দিয়ে তোমরা এগুলো চালায়া যাও, তাহলে ভারত একটা প্রেসারে থাকবে। আর এই ফাঁকে চায়না ভারতের বর্ডারের আশপাশে যেখানে যেখানে পারা যায় সেখানে সেখানে তার ইন্টার মানে বিল্ডিং, বিমানবন্দর অমুক তমুক তুলবে, রাডার স্টেশন এই সেই তুলবে, যেটা বোঝানো হচ্ছে যে না না না, এটা বাংলাদেশ করতে যাওয়ার মূলত ইনভেস্ট চায়না, যে চায়নাই ওখানে থাকবে। আর থার্ড থিং যেটা, সেটা ওই যে আগেই বলছি যে পাকিস্তান। পাকিস্তান কি চায়? পাকিস্তান হচ্ছে যে ভারতকে ব্যতিব্যস্ত রাখো। কারণ 4700 কিলোমিটার, এটা কিন্তু কম বড় না, বিশাল বর্ডার। এই বর্ডারে ভারতকে ব্যতিব্যস্ত রাখো, তাহলে ভারত এখানে সৈন্য সমাবেশ ঘটাবে। সৈন্য সমাবেশ ঘটালে সে অন্যান্য জায়গা থেকে সৈন্য এনে হইলেও এই দিকে দিতে হবে। আর এদিকে দিতে তাদের যে চিন্তা, তাহলে তারা ওই যে আপনার কাশ্মীর অঞ্চল আছে সেখান থেকে হয়তো কিছু সৈন্য এদিকে সরাবে। সরালে তারা তাহলে তাদের আকাম করতে সুবিধা হয়। সুতরাং পাকিস্তান তো এখানে লাগেই আছে যে এইটা করো, অশান্তিতে বাংলাদেশ থাক, বাংলাদেশে মরুক ধরুক বাঁচুক, তাতে কোনো সমস্যা নাই। ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখতে পারে। এই ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখার জন্যই হচ্ছে যে পাকিস্তান সেই কিলিং মিশনের নামে, যেমন যেমন আপনারা দেখলেন যে হাদি কিলিং। হাদি কিলিং মানে কি? হাদিকে কিল করাই দিল, ভারত বিদ্বেষ চাঙ্গা, সবাই ভারতের দিকে চোখ, যে হ্যাঁ ভারতের করেছে। এগুলো করতে করতে আবার সেই পাইকারা করলে ওই দিক দিয়া ওই যে হিন্দু ভদ্রলোক যাকে মারা হইলো, 22 বছর না 26 বছরের যুবককে মারা হইলো, সেটা দিয়ে ইন্ডিয়ার ভেতরে উত্তেজনা তৈরি করাই দিল। যেন ইন্ডিয়ার হিন্দুরাও খেপে গেল, কি রে বাবা, আমাদের এই হিন্দু লোকটাকে মারছে। এখানে কিন্তু ডাবল গেম খেলতেছে কিন্তু পাকিস্তান। কারণ পাকিস্তানের কথা হচ্ছে একটা যুদ্ধ বাজানোর উপায়, যে কোনোভাবে লাইগা রাখলেই ওরা ওই সাইড থেকে, তাদের দরকার কাশ্মীর, তাদের বাংলাদেশ দরকার নেই এখন, তাদের দরকার হচ্ছে কাশ্মীরটা খেয়া দেওয়া। সেটি হচ্ছে তাদের মূল কারণ। কারণ তারাও জানে এই বাংলাদেশকে নিয়ে তারা কন্ট্রোল করতে পারবে না। যে বিচ্ছুর জাত এটা কন্ট্রোল করতে হবে, তার চেয়ে কাশ্মীর খাওয়া তাদের জন্য সবচেয়ে ভালো। এটা হচ্ছে যে পাইকাদের। এবং ইউএসএর কাজটা কি? ইউএস হচ্ছে যে, যেহেতু চায়নাকে কন্ট্রোল করা ছিল তাদের সবচেয়ে মূল জিনিস, যার কারণে তারা ইন্ডিয়াতে বেস করতে চাইছিল, ইন্ডিয়া রাজিয়ানে বাংলাদেশে চাইছে, শেখ হাসিনা রাজিয়ানে। সুতরাং দোনোটাই, শেখ হাসিনা ইন্ডিয়ান সরকার এবং ইন্ডিয়ান এবং বাংলাদেশ, শেখ হাসিনা সহ মিলে এরা আমাদের বেস করতে দেয়নি। সুতরাং এখানে কি করো, এইখানে করো যে একটা অশান্তি তৈরি করে রাখো তাদের মধ্যে। এর বেশি ইউএসের আসলে আর কোনো ডিমান্ড এই মুহূর্তে নাই। যেখানে একটা গ্যাঞ্জাম বাধায় রাখো যাতে ভারত নতজানু হয় ইউএসের কাছে। তো এই যখন অবস্থা, এগুলো সবগুলা, এই যে আপনারা যেটা বললাম যে ইলেকশন, চায়না, পাকিস্তান, ইউএসএ, ইন্ডিয়ার যে কর্মকাণ্ড, এগুলো সবটাই কিন্তু ওই ইলেকশন কেন্দ্রিক। কোন ইলেকশন? 26 ফেব্রুয়ারির যে ইলেকশন, সেই ইলেকশন। এখন ভারতের বিষয়টা দেখেন, ভারত নিউক্লিয়ার কান্ট্রি, তাদের কাছে পারমাণবিক বোমা আছে। তারা বাংলাদেশ বেশি বাড়াবাড়ি গেলে একটা পারমাণবিক বোমা মারলেই সব শেষ।
আর বাংলাদেশ একটা মাইরে দিলে সারা ওয়ার্ল্ড এসে যে ইয়েরে মারবে, ইন্ডিয়ার মারবে, সেটা সেই দুঃসাহস কেউ দেখাবে না, কারণ সবাই জানে যে এর কাছে আছে, মাইরে দিতে এরা পাগল। ঠিক আছে। এরপর হচ্ছে যে আপনার ভারতের, সেটা হচ্ছে সংখ্যালঘুর ব্যাপারটা, যে সংখ্যালঘু সম্প্রদায় যেটা বাংলাদেশে আছে, যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ চালায়, তাহলে প্রচুর পরিমাণের যারা সংখ্যালঘু আছে বা সংখ্যাগুরু আমরা মুসলমানও যারা আছি, তারাও হয়তো বর্ডার ভেদ করে ইন্ডিয়ার দিকে চলে যাব। কারণ হচ্ছে এই দেশে যখন অস্থিতিশীল হয়ে যাবে, যেমন ধরেন আপনার একটা বোমাতে যদি পদ্মা সেতু চলে যায়, একটা বোমাতে যদি ফেনীর ব্রিজটা উড়াইয়া দেয়, আর দুই চারটা বোমা দুই চার দিকে পড়লে আমাদের পুরা ইনফ্রাস্ট্রাকচার যা আছে সব শেষ। মানে বিল্ডিং থেকে ব্রিজ, নদী, নালা, খালবি সব 70% ধ্বংস হয়ে যাবে উইদিন 24 ঘন্টায়। তা মানুষ তখন নিরাপদ আশ্রয় খোঁজার জন্য ভারত যাবে, কারণ ওইদিকে মায়ানমার যাইতে পারবে না, ওইখানে বন্দুক যুদ্ধ, এদিকে বঙ্গোপসাগরে পড়বে না, মানুষ তখন নিরাপদের জন্য কোথায় যাবে? ভারতের দিকে যাবে। তার কারণটা কি? কারণ হচ্ছে আমার বাংলাদেশ তো সেই সক্ষমতা না যে ভারতের বিভিন্ন জায়গায় মারবে, সেটা নাই। বিশাল দেশ, এটা যে কোনো এক জায়গায় পাবলিক ঢুকা যাইতে পারবে। এই হচ্ছে যে ভারতের অবস্থা। তাহলে এখন আপনারা এই দুইটা যে আমার পাইকারা বাংলাদেশে যা করতেছে, ইউএস চায়না মিলিয়া তা, এবং ভারতের যা যা আছে এটা দিলাম। এখন ভারতের রয়ের প্ল্যান কি? ভারতের রয়ের যে প্ল্যান, সেই প্ল্যানটা সম্ভবত এরকম, যে চায়নাতে কিছু ক্যাম্প আছে, ট্রেনিং ক্যাম্প, যারাই চায়নার সরকারের বিরুদ্ধে বলে তাদের ধরে নিয়ে যায় আপনার ইয়েতে, ওই ক্যাম্পে নিয়ে যায়। 6 মাস পরে, 2 মাস পরে বাইরে সবাই কয় যে চাইনিজ গভর্নমেন্ট এ তো খোদা কেমন। তো এইরকম একটা ক্যাম্প করার যদি চেষ্টা করে ভারত, তাহলে ইউএন ফিউএন ধরে বসবে, এই জন্য ওরা এই দিকে যাবে না। ওরা কিন্তু সারা বর্ডারে এখন সৈন্য দিয়ে রাখছে, বিশাল দেশ, প্রচুর সৈন্য আছে, তারা দিয়ে রাখছে। এখন তারা এই সৈন্য দিয়ে রেখে তারা দুইটা কাজ, একটা হচ্ছে যে সৈন্য আছে তাদের এর প্রেশার, তাহলে এর যেহেতু এখানে সৈন্য আছে, বাংলাদেশকে বিভিন্ন অঞ্চল থেকে সৈন্য এনে বর্ডারে দিতে হবে, কোনো উপায় নেই। তো বাংলাদেশের কাছে যে সৈন্য আছে, এই সৈন্য দিয়া 4500 কিলোমিটার বর্ডার ওনারা পারবেন না। এখানে নদী আছে, পাহাড় আছে, বন আছে, সুন্দরবন আছে, এগুলো কি করবেন? ভারত এখন চোরাচালান 90% স্টপ করে দিবে, 10% খোলা রাখবে। 10% খোলা রাখবে কোনগুলো? মাদক চোরাচালান যেগুলো হয় ভারত থেকে, যেসব মাদক বাংলাদেশ, ওইটা ফ্রি ওপেন করে দিবে র। তার মানে হচ্ছে যে ফেন্সিডিল যেটা এখন 2000 2,500 টাকায় কিনা হয়, সেটা হয়তো 200 250 300 টাকায় পাবেন আগামী 15 দিন পর থেকে। ফ্রি হয়ে যাবে, ফ্রি করে দিবে এদিকে। বিভিন্ন অস্ত্র চোরাচালান যেটা আগে প্রতিরোধ করতো ভারত, ওগুলো নর্মাল করে দিবে। নর্মাল মানে এগুলো নিয়ে তাদের কোনো টেনশন থাকবে না। তবে চাইল, ডাইল, আটা, ময়দা, সুজি, তেল, চিনি, মরিচ, এগুলোর উপর তারা বিশেষ কঠোর হবে, যাতে আপনারা না খাইয়া মরেন। কারণ হচ্ছে যে যখনই এগুলো আস্তে আস্তে অলিখিতভাবে যখনই বন্ধ করা শুরু করবে, তখনই আপনার দেশে সব কিছুর দাম বাড়বে। আপনি আনবেন 50,000 মেট্রিক টন চাউল আনবেন, ঠিক আছে দিব, দিব বলছে, কিন্তু কবে দিব সেটা তো বলেনি। এ দিচ্ছি দিব ফাইল, আপনি তার বাতিল করতে পারবেন না। দিব আপনারে, যখন আপনার দেশে কিছু আইব তখন বাইরে থেকে আনবেন, তখন আমরাও দিচ্ছি, অসুবিধা কি? এই, এবং ভারতের এই আরো 2টা বা 3টা কাজ করবে, যেগুলো এই যে যারা যারা এখন প্রচন্ড ভারত বিদ্বেষী নেতা হয়ে উঠতেছে না, এদেরকে আসলে প্রশিক্ষণ দিয়ে এই কাজ করা হবে, মানে তোমরা খুব ভারত বিদ্বেষী দেখাও। এতে ভারতের 2টা লাভ। এক হচ্ছে যে এই জিনিসটা দেখায় ভারত ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করে দিবে, দেখো এই দেশ থেকে আক্রমণ, হত্যা, হুমকি ধমকি এগুলো দিচ্ছে, এগুলো সহ্য করা যায় না, এটা স্বাধীন দেশের বিরুদ্ধে, আমরা তো কিছু করতেছি না, কিন্তু ওরা করবে। আর এটাতে পয়সা ঢালবে কে? আর আবার এই যে যারা মাথা চারা দিয়ে উঠছে, এইটারা আরো বেশি চাঙ্গা করার জন্য করবে কি, পাকিস্তান করে এদের কিলিং মিশনে নামবে। তার মানে হচ্ছে ধরেন ওই যে হাদিরে পাকিস্তান মারাইছে, মারানোর পরে সারা বাংলাদেশে উঠে গেছে কি ভারত বিদ্বেষী। সুতরাং কালকে হয়তো হাসনাত, পরশু দিন হয়তো হাসনাত আবদুল্লাহ, তার পরের দিন হয়তো নাহিদ, এরপরে হয়তো পাটোয়ারি, এরপরে হয়তো কালা রাফি, খানতালাত রাফি, এইভাবে করে একজনের পর একজন ফালাইতে থাকবে কারা? পাকিস্তানি কিন্তু এদেরকে আবার এই ভারত বিদ্বেষী বানাবে কারা? ভারতের মারবে কারা? পাকিস্তান কাহিনী পরিষ্কার। এরপরে ভারত আরেকটা, যেটা পুরো পাহাড়ের ওইখানে আবার তারা অস্ত্র সরবরাহ করতে পারে। এবং এই যে আপনার রোহিঙ্গা ক্যাম্প আছে না, যেখানে 13 লক্ষ রোহিঙ্গা আছে, আপনাদের ভাই, মুসলিম ভাই, যাদেরকে আইনা গত 24 জুলাই আগস্টে আন্দোলন করাইছিলেন,
তাদের ভিতরে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে সব করতে পারে মায়ানমারের ভেতর দিয়ে, কারণ মায়ানমারের তো বিশাল একটা অংশে ভারত আছে এখন সেখান দিয়ে। এবং তাদেরকে দিয়ে হয়তো চিটাং শহরটারে অস্থিতিশীল করে ফেলবে। পুরো এদিকে চট্টগ্রাম শহর, ওইদিকে আপনার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ে দিয়ে দিয়া আপনি করবেনটা কি? আপনার অবস্থা তো ডাইল খিচুড়ি। কারণ হচ্ছে আপনি সেভেন সিস্টার ভাঙতে যাবেন, এখন ভারত তো সেভেন সিস্টার না, এইটা আপনার বলা উচিত 10 সিস্টার। কারণ হচ্ছে সেভেন সিস্টারের সাথে আছে চট্টগ্রাম, সাথে আছে রংপুর, সাথে আছে দিনাজপুর, এগুলো সব 10 সিস্টার, এগুলো সবই ভারতের বৃহত্তম ভারতের অংশ। তারা এখন বলা শুরু করছে। আজকে আপনার একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, ভারতের রয়ের কারণে আজকে নেপালে আমাদের জাতীয় পতাকাতে আগুন লাগানো হয়েছে, কারণ হিন্দু মারা গেছে। শ্রীলঙ্কাতে এমন অবস্থা, এত গ্যাঞ্জাম হয়েছে যে এখন ওখানে যারা সব ট্যুরিস্ট গেছিল বাংলাদেশি, তারা বাংলাদেশ হাইকমিশনের কাছে দাবি জানাচ্ছে যে ওদেরকে নিরাপত্তা দিতে এবং ওদেরকে নিরাপদে দেশে পৌঁছে দিতে। অবস্থা বুঝেন, চতুর্দিকে কিন্তু ঘিরতেছে ভারত, যেটাতে আপনি আমি খুব একটা বুঝতেছি না বা বুঝতে পারতেছি না। এবং যদি বেশি বাড়াবাড়ি করেন, বাংলাদেশ আরো বেশি বাড়াবাড়ি করেন বা আরো বেশি করেন, ওরা কিচ্ছু করবে না। ওরা জাস্ট রংপুরের অংশ যেখানে চিকেন নেকটা আছে সেইখানে যায়, তাই হাতির নেক করে ফেলাবে। মুরগির গলার জায়গায় হাতির গলা, ওই অংশ দখল করে নিয়ে ওইখানে যারা আছে তাদের বলে বাংলাদেশ নিয়ে যাও, হয়তো একদিনের যুদ্ধ করবো ওইখানে, এরপরে সিজফায়ার চাইবে বাংলাদেশ, সিজফায়ার ওকে তোমার সাথে সিজফায়ারে করতেছি, কিন্তু এই অংশ ছাড়বো না, এই অংশের বাইরে চলে যাও। যেটা রাশিয়া ইউক্রেনের সাথে করছে। ওই যে আপনার ক্রিমিয়া দখল করেছিল, ক্রিমিয়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এখন আবার দন্নস দখল করে নিচ্ছে, সব ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ওকে, আমার তো অ্যাডাম আছে ভাই, আমার কাছে পারমাণবিক বোমা আছে, পৃথিবী ওই বোমার দিকে চায়, অন্য কিছু দিচ্ছে না। পাকিস্তানকে আপনারা বোমা দিবে? দিবে না। তখন কাজ করবে এগুলো। এখন ভিতরে ভিতরে প্রথম আপনাদেরকে এমন বিতৃষ্ণা বানাইবো, এই মাদক চোরাচালান তারা এখন আর কন্ট্রোল করবো না, স্বতন্ত্রভাবে ঢুকতে দিবে। অস্ত্র চোরাচালান তারা কন্ট্রোল করবে না, ঢুকতে দিবে। পাহাড়ে ওরা অস্ত্র দিয়া দিবে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ওরা খেপাই দিবে, যাতে ওই কক্সবাজার সহ ওই যে আমাদের মুংডু টাউনশিপ আরাকান রাজ্য, এটা পুরাটা নিয়ে স্বাধীন একটা রাষ্ট্র হয়ে যায়। ওরা ওই কাম করে দিবে। আর ওই কাম করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই বঙ্গুদের ওই যে ভারত বিদ্বেষীটা, সেটার হোগা ফাইনাল মারা যাবে। এটা বইলা রাখলাম। আর ভারত দু একদিনের ভিতর দেখেন এমন একটা করিডোর চালু করবে যেখান থেকে ম্যাক্সিমাম হিন্দুরা ওই পারে চলে যেতে পারবে, ওদেরকে ওইখানে রাখবার। এইটা যেদিন থেকে শুরু হবে, মনে রাখবেন যে সেদিন থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা রংপুর দিনাজপুরের ওই সাইড বহুত অংশ হারাইয়া ফেলবেন। অতিরিক্ত বাড়াবাড়ির ফল যা হয়, তো বলবো আপনারা চিল্লাইতে থাকেন, চিল্লান। এই যে আপনাদের বঙ্গু পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ভারতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কেন গেল এরা, এটার বিচার চাই। এখন ভারত বলতেছে তোমার দেশে বাংলাদেশে 3টা অঞ্চলে আমাদের এম্বাসির ভেতরে ঢুকে আক্রমণ করছো, আগে সেইটা বলো। এবং এইটাই হচ্ছে যে হেডেক সারা পৃথিবীতে। 2টা জিনিস নিয়ে এখন বেশি হেডেক। এক, ভারতীয় এম্বাসিতে আক্রমণ, এটা যেমন দেখানো হয়েছে, এবং দ্বিতীয় দেখানো হচ্ছে ওই যে ইয়েতে মাল্লা জ্বালাইয়া দিলে আগুন, এইটা এখন ইন্টারন্যাশনাল, এটা কানাডার কোর্টে পর্যন্ত আলোচনা হচ্ছে, কানাডার সংসদে আলোচনা হয়েছে। কালকে থেকে তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আলোচনা হবে। দেখতে থাকো। হ্যাঁ, কি কি করে এবং কিভাবে করে, কত সুন্দর পলিসিতে করে। আর তোমরা এই যে বঙ্গু হাদির মতন যারা আছে সাউয়া মাউয়া ছিঁড়া, আরো কত সাউয়া তোমাদের ছিঁড়া রাস্তায় পইরা থাকে। কারণ হচ্ছে যে তোমাদের বন্ধু যখন পাক, তাদের নাই কোনো আর না পাক। জয় বাংলা। প্রতিবেশী বাংলাদেশ ভারতের তপ্ত করাইয়ের সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না, উল্টো বাড়ছে দূরত্ব আর কূটনৈতিক উত্তেজনা। রূপ নিয়েছে কূটনৈতিক টাগ অফ ওয়ারে। উত্তেজনার পারদ এতটাই বাড়ছে যে দেশ দুটি কূটনৈতিক তৎপরতা সীমিত করার কথা ভাবছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা 21শে ডিসেম্বর সে ইঙ্গিত দিয়ে বলেছেন, পরিস্থিতি খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ। আর নিরাপত্তার অভাবে বাংলাদেশের চট্টগ্রামে ভিসা কেন্দ্র বন্ধ রেখেছে ভারত। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় ভারতীয় দূতাবাসের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে হামলার চেষ্টায় ঘোলাটে হয়েছিল পরিস্থিতি। তবে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে টেলিফোনে আলাপ সেই পরিস্থিতিকে ঠান্ডা করেছিল। কিন্তু বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু তরুণকে পিটিয়ে হত্যার পর আগুনে জ্বালিয়ে দেওয়ার ঘটনা আবারও উস্কে দেয় উত্তেজনা। পাল্টা জবাবে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে একটি দল। এই সময় বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে।
ঘটনার একদিন পর ভারত দাবি করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের সময় কোনো নিরাপত্তা হুমকি তৈরি হয়নি। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে হাইকমিশনের জন্য যথাযথ নিরাপত্তা না দেওয়ার অভিযোগ তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেছেন, চরমপন্থীরা নিরাপত্তা অঞ্চলের মধ্যে ঢুকলো কিভাবে। পররাষ্ট্র উপদেষ্টার এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে পাল্টা প্রশ্ন উঠছে, চট্টগ্রামে ভারতের ডেপুটি হাই কমিশনের বাসার সামনে গিয়ে হামলা চালিয়েছিল কিভাবে? প্রতিবেশী দুই দেশের মধ্যে এমন কূটনৈতিক টাগ অফ ওয়ার নজিরবিহীন। প্রশ্ন উঠছে, এই অবস্থা কি বাকযুদ্ধে সীমাবদ্ধ থাকবে, নাকি আরো জটিল হতে পারে পরিস্থিতি? তেমন কিছু হলে কি অপেক্ষা করছে সামনের দিনে? দেশের ভিতরে সীমাহীন অস্থিরতা, সহিংসতার জেরে এমনিতেই জনজীবনে যখন না বিশ্বাস, তখন দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়া উত্তেজনার ফল কি হতে পারে? গত 12ই ডিসেম্বর ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তার সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন, এমন খবর সামাজিক মাধ্যমে চাওয়ার হওয়ার পর ঢাকায় মূলত ভারত বিরোধী প্রচারণার নতুন গতি পায়। এরপর থেকে প্রতিদিনই দুই দেশের সম্পর্ককে ঘিরে কোনো না কোনো উত্তেজনার খবর গণমাধ্যমে প্রকাশিত হতে দেখা যাচ্ছে। সবশেষ খবর হলো 20 ডিসেম্বর দিল্লির উচ্চ নিরাপত্তা বেষ্টিত চাণক্যপুরী এলাকায় যা ঘটেছে তা নিয়ে কূটনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বিরাট প্রশ্ন তোলা হয়েছে। 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামক এক যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং পরবর্তীতে তার মৃতদেহ গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই বর্বর হত্যাকাণ্ড কেবল বাংলাদেশে নয়, ভারতের জনমানুষেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। 20 ডিসেম্বর এই ঘটনার প্রতিবাদে অখণ্ড হিন্দু সেনা নামক একটি সংগঠনের প্রায় 20 থেকে 25 জন যুবক 4-5টি গাড়িতে করে দিল্লির রাধাকৃষ্ণন মার্গে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের মূল গেটের সামনে গিয়ে হাজির হয়। কিন্তু এই বিক্ষোভের প্রকৃতি এবং বিক্ষোভকারীরা যে মাত্রায় হাই কমিশনের কাছাকাছি পৌঁছতে পেরেছিল তা নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আখ্যান তৈরি হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, শনিবার রাত 9টার দিকে হাই কমিশনের সামনে হিন্দু চরমপন্থীদের একটি দল বিক্ষোভ করে। তারা বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে উপস্থিত হয়। এ সময় তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে গালিগালাজ করে বলেও বিবিসি বাংলার খবরে দাবি করা হয়। কিছুক্ষণ অবস্থানের পর এক সময় তারা সেখান থেকে চলে যায়। শনিবার রাতের ওই ঘটনা নিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। রবিবার দুপুর নাগাদ বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিলেও ভারত কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে কোনো পক্ষ থেকে প্রথমে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, এই ঘটনা নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা গেছে। তিনি বলেন, প্রকৃত ঘটনা হলো ডিসেম্বরের 20 তারিখে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রায় 20 থেকে 25 জন যুবক জড়ো হয়ে ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং একই সঙ্গে বাংলাদেশের সব সংখ্যালঘুর সুরক্ষার দাবি জানায়। 21 ডিসেম্বর সোমবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। তৌহিদ হোসেন কথা বলার আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। সেই বিবৃতির পর তৌহিদ হোসেনের প্রতিক্রিয়া পরিস্থিতির টাগ অফ ওয়ারে রূপ নিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে 3টি বিষয় উঠে এসেছে। প্রথমত, ভারতের দাবি অনুযায়ী বিক্ষোভটি ছিল ছোট এবং কয়েক মিনিটের মধ্যে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশনের নিরাপত্তা দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এবং তৃতীয়ত, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান আক্রমণের বিষয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। ভারতের এই বিবৃতিতে বিক্ষোভকারীদের হাই কমিশনের মূল ফটকে পৌঁছানোর বিষয়টি নেই। জয়সওয়াল দাবি করেন যে বিক্ষোভকারীরা ফেন্স বা নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টাই করেনি। দিল্লির এই বিবৃতি আসার কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের সামনে আসেন। তার বক্তব্য ছিল একদম ঝাঁঝালো। তিনি দিল্লির এই প্রেস নোটকে পুরোপুরি প্রত্যাখ্যান করলেন। তিনি প্রশ্ন তুললেন, দিল্লির মতো সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলের একদম গভীরে 20 থেকে 30 জন লোক কিভাবে পৌঁছালো? সচরাচর এমন বিক্ষোভে পুলিশ অনেক আগে আটকে দেয়, বড়জোর স্মারকলিপি দিতে 1-2 জনকে আসতে দেয়।
তৌহিদ হোসেনের ভাষায় ভারত পুরো বিষয়টিকে অত্যন্ত সাধারণ বা ওভার সিম্পলিফিকেশন করে ফেলেছে, যা বাস্তব পরিস্থিতির সাথে মেলে না। তবে বাংলাদেশের দু একটি সংবাদ মাধ্যমে দিল্লির হাই কমিশনারকে হুমকি দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছে, ওই ঘটনার ভিজুয়াল এভিডেন্স জনগণের জন্য উন্মুক্ত, চাইলে সেটি যে কেউ দেখে নিতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার কাছে প্রমাণ নেই, কিন্তু শুনেছেন বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তুলেন, সেখানে এসে তাকে হুমকি দেবে কেন? এই ঘটনার পর থেকে দিল্লিতে হাই কমিশনার পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলে জানান তৌহিদ হোসেন। এরপর পররাষ্ট্র উপদেষ্টা যে শঙ্কার কথা জানিয়েছেন সেটি দেশ দুটির মধ্যকার সম্পর্কের আরো অবনতির ইঙ্গিত দেয়। তিনি বলেছেন, পরিস্থিতি আরো খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, ভারতীয় কর্মরত কর্মকর্তাদের মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। তবে কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। তৌহিদ হোসেন যখন দিল্লি নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন তখন প্রশ্ন উঠেছে, তাহলে চট্টগ্রাম, খুলনা আর রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের কি হবে? যদি দিল্লির 20 থেকে 25 জন যুবককে আটকানোই ভারতের দায়িত্ব হয়, তবে বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনের যে হামলা ও বিক্ষোভ হলো সেটিকে তিনি কিভাবে ব্যাখ্যা করবেন? ডিসেম্বরের মাঝামাঝি সময় ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যু বাংলাদেশের তীব্র ভারত বিরোধী মনোভাব তৈরি করে। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে 19 ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশন এলাকায় ভাঙচুর ও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা ইটের টুকরো ছুঁড়ে কার্যালয়ের ক্ষতি সাধন করে। একই ধরনের উত্তেজনা বিরাজ করছিল রাজশাহী ও খুলনাতেও, যার ফলে ভারত সেখানে ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়। চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশনার বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, যার ফলে ভারত সেখানে অনির্দিষ্টকালের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। আবার প্রকাশ্যে জনসভায় সরকার সমর্থক এক নেতা বাংলাদেশ থেকে ভারতীয় হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়ার হুমকিও দিয়েছিল, কিন্তু এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, উভয় দেশই তাদের ভূখণ্ডে থাকা বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে আংশিক বা পূর্ণাঙ্গভাবে হিমশিম খাচ্ছে। দিল্লির পক্ষ থেকে উল্টো বলা হয়েছে, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছে ঢাকার দূতাবাস এবং সংখ্যালঘুদের উপর আক্রমণে উদ্বেগ ও নৃশংসতার বিচার দাবি করছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দীপু দাসের উপর এই বর্বর হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সংখ্যালঘু নির্যাতন হিসেবে মানতে নারাজ। তার ভাষায় এটি বাংলাদেশের একজন নাগরিকের হত্যাকাণ্ড। দর্শক, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনের দিনগুলোতে সংখ্যালঘু ইস্যু নিয়ে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও রাজনীতি আর কূটনীতি যখন ঝগড়ায় ব্যস্ত, তখন এক অদ্ভুত শান্ত চিত্র দেখা গেছে সামরিক মহলে। খবর হলো, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। সেনাপ্রধানদের এই কথোপকথনের মূল বিষয়বস্তু ছিল সীমান্তে উত্তেজনা প্রশমন এবং বিশেষ করে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড ও ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত জনরোষ সামলানো। ভারতের আশঙ্কা ছিল যে বাংলাদেশে বিরাজমান অস্থিরতা সীমান্ত পাড়ি দিয়ে তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধানের জন্য এই যোগাযোগ ছিল আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশল। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান ভারতকে এই মর্মে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে ভারতীয় সম্পদ সম্পূর্ণ সুরক্ষিত আছে। তবে দুই সেনাপ্রধান কথা বললেও ভারত তার চিকেন নেক সীমান্তে সামরিক শক্তি আরো জোরদার করছে। বিশেষ করে ভারতের 7 সিস্টার্স নিয়ে এনসিপির হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের পর ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা 2 দফা সীমান্ত সফর করেছেন। দর্শক, ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে একটি শীতল কূটনৈতিক যুদ্ধ বলা যেতে পারে, যেখানে শব্দের লড়াই চলছে ঠিকই, কিন্তু তলে তলে সামরিক সহযোগিতার সূক্ষ্ম সুতোটিও এখনো ছিঁড়ে যায়নি। বর্তমানে দুই দেশের সম্পর্ক রাজপথের আবেগ এবং ডিজিটাল প্রোপাগান্ডা নিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। একদিকে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড, অন্যদিকে ওসমান হাদির মৃত্যু। এই দুই ইস্যু দেশ দুটির কূটনীতিকে যেন রোলার কোস্টারের ময়দানে নামিয়ে দিয়েছে।
প্রশ্ন হলো, দুই দেশের উত্তেজনার পারদ কি শেষ পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধের দিকে গড়াবে, নাকি সব পক্ষের শুভ বুদ্ধিতে পরাজিত হবে রক্তনেশা? ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বিগত এক সপ্তাহ ধরে হাদি গুলি খাওয়ার পর থেকে প্রচুর চেষ্টা করছিল ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে কথা বলার জন্য, পারেননি। সর্বশেষ উনি কথা বলতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে আপনার শুক্রবার রাতের বেলা কথা বলতে পেরেছিলেন। কারণ আপনারা একটা ভিডিও হয়তো আজকে সকলেই দেখছেন, আজকে এই মুহূর্ত থেকে দেখছেন আপনারা, সেটা আমিও চেষ্টা করছি আপনাদের দিয়ে দেওয়ার জন্য সাউন্ডলেস করে, আমার মাথার উপরে হয়তো দিয়ে দিব, ছোট করে দেখেন যে শুক্রবার বিকাল 3:30 পৌনে 4টার দিকে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি ইন্ডিয়াতে ঢুকার চেষ্টা করছিল এবং সেখানে ইন্ডিয়ান সেনাবাহিনী গুলি করে সেখানে 3জনকে মেরে ফেলে, হত্যা করে সোজা। কারণ বর্ডার এলাকায় এখন পুরো যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেখানে 3জনকে হত্যা করে, বাকিরা যদিও পালিয়ে যেতে পারে। এই বিষয়টা যখন হয়, এরপরে আবার সেনাপ্রধান চেষ্টা করে এবং শুক্রবার রাতে প্রায় নাকি বাংলাদেশ সময় রাতের 1টা বা 1:30টার দিকে ওনার সাথে কথা হয়। ওনার সাথে কথা হলে তখন ইন্ডিয়ান সেনাপ্রধান বলে যে আপনারা জঙ্গি উৎপাদন করছেন, আপনারা তো বলেছিলেন যে জসিমউদ্দিন রহমানি এবং বাকি জঙ্গিরা সবাই ইন্ডিয়া পাকিস্তান পালিয়ে গিয়েছে, কিন্তু একজনও তো পাকিস্তান পালায় না, সবাই এইখানে আছে, বাংলাদেশে আছে। এবং তিনি তখন এই যে ছবিটা এখন দেখছেন, এই ছবিটা ফেসবুকেই ছিল, সকলে দেখেছি আমরা, এই ছবিটা দেন। এবং তিনি বলেন যে আজকে এই যে রাতের বেলা চট্টগ্রামে আমাদের এম্বাসিতে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণও এই জঙ্গি গোষ্ঠীর দ্বারা করানো হয়েছে এবং সেখানে একজন গার্ড আহত হয়েছে, সেটাও এই জঙ্গি গোষ্ঠীরা করেছে। এবং এটা রাষ্ট্রীয় মদতে আপনারা এটা করছেন। তো এইভাবে যেহেতু আপনারা করছেন, সুতরাং আপনারা তো যুদ্ধ চান, তো যুদ্ধ হলে আপনারা কয় সেকেন্ড পারবেন, কত মিলি সেকেন্ড পারবেন? কারণ আপনাদের যে কয়টা সেনা ক্যাম্প আছে প্রতিটাতে একটা করে ব্রাহ্মস মারলে আর দেখা যাবে না আপনাদেরকে, আপনার টোটালি শেষ। এবং সবগুলো ক্যাম্পে মারাও লাগবে না, হয়তো একটা মারলেই আপনার দেশ শেষ। তো 71-এ আমরা আপনাদেরকে স্বাধীনতা যুদ্ধে আপনাদের দেশকে আমরা স্বাধীন করে দিয়েছিলাম। তবে এইবার এই 2025-এ দাঁড়িয়ে আমার মনে হয় আপনাদের ভূগোলটাই চেঞ্জ করে দেওয়া দরকার, যে আপনাদের দেশের কয়েকটা ভাগ করে দেওয়া দরকার। কারণ এটা আপনারা রাষ্ট্রীয় মদতেই চাচ্ছেন যে আপনাদের দেশ আপনারা নিজেরাই ধ্বংস করছেন। এই সমস্ত কথার এক পর্যায়ে আমাদের সেনাপ্রধান বলে যে না, আমরা এগুলো করি নাই, আসলে আমরা কি করব, তবে আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দিব না, আমরা দেখছি, আমরা ঠেকাবো। এরপরেই সেনাপ্রধান উঠে পড়ে লাগেন, পুরো শুক্রবার রাত সমস্ত ওই জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর সাথে কথা বলেন এবং বলেন যে এইসব বিপ্লবী সরকার মরকার বাদ দেন, উল্টাপাল্টা করলে কালকে সেনাবাহিনী তার নিজস্ব রূপে ফিরবে। আর সেটার প্রমাণ একটুখানি দেখিয়েছেন উনি। সংসদ ভবনের ভিতরে যখন জঙ্গিরা ঢুকছিল তখন সেনাবাহিনী ওখানে দাঁড়িয়ে সংসদ ভবন রক্ষা করেছেন। এখন আপনি একটু মনে করেন তো, 2024-এর 5ই আগস্ট যেদিন সংসদ ভবন বঙ্গভবন হামলা হয়েছিল, সেদিন সেনাবাহিনী সহযোগিতা করেছে বরঞ্চ ঢুকার জন্য। আর গতকাল ওনারা সংসদ ভবন রক্ষা করেছেন, ভাঙা সংসদ ভবন আবার একটু রক্ষা করেছেন। তার মানে হচ্ছে যে ওই যে পাছারের নিচে যখন তারাবাতি লাগাইয়া দিয়েছে যে এটা ফুটবে এবার, তখনই ওনারা এসে সামনে দাঁড়িয়েছেন, না আমরা দেশ রক্ষা করি। এবং ইন্ডিয়ান সেনাপ্রধান এইটাও বলছেন যে বাড়াবাড়ির শেষ, আমরা যুদ্ধ অবস্থায় আছি, এটা আমাদের আগেরই ডিক্লার, পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ অবস্থায় আছি দেশ। এবং আপনাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে যে অবস্থা চলতেছে তাতে আমরা যে কোনো সময় ইনভেনশন করতে পারি, ঢুকে যাব। আর আমরা ঢুকেও লাগবে না, আমরা ড্রোন এবং ব্রাহ্মস দিয়ে আপনাদেরকে উইদিন 10 সেকেন্ড সব ধ্বংস করে দিব। একদম সরাসরি হুমকি দিয়েছেন নাকি সেনাপ্রধান, ইন্ডিয়ান সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের। এবং এইটাও বলছেন যে আপনাদের দেশে যে 8জন পাকিস্তানি সামরিক কর্মকর্তা গত 3 মাস ধরে আপনাদেরকে ট্রেনিং দিয়েছে জঙ্গিদেরকে, তাদের নাম ঠিকানা সহ কোথায় আছে সব দেওয়ার পরও আপনারা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছেন। সেনাবাহিনীর মদতে পালিয়ে গেছে এরা, এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর লোকেরা, হিজবুত তাহরির লোকেরা, এরা সব আপনাদের মদতে পালিয়ে গেছে। এবং এটাও জিজ্ঞেস করেছেন বৃহস্পতিবার রাতে আপনারা 16টা ড্রোন উড়াইয়া কোথায় কোথায় আমাদের সেনাবাহিনী আছে, ক্যাম্প আছে, এগুলোর ছবি তোলাইছেন। সেখানে আপনারা 4টা ড্রোন হারিয়েছেন, বাকিগুলো বাঁচলো, 4টা ড্রোন আপনারা হারিয়ে ফেলেছেন, গুলি করে ভূপাতিত করা হয়েছে, যেগুলো আপনাদের ড্রোন। এবং কি নিয়েছে সেই ছবিগুলো এখন আমাদের কাছে আছে, এগুলো আমরা সব আমাদের কাছে, কারণ ওই 4টা ড্রোন গুলি করার পরে ইন্ডিয়ার মাটিতেই
ভূপাতিত হয়েছে এবং ওগুলো নিয়ে ওনারা দেখছে। তো সব কথা শোনার পরে এখন আমাদের সেনাপ্রধানের শুধু 2 হাঁটু না, 3য় নাম্বার হাঁটু সহ কাঁপা শুরু হয়েছে। কারণ হচ্ছে যে মাইর যদি দেয় ইন্ডিয়া, তখন ইন্ডিয়া তো আর পাবলিক মারবে না, মারবে তো সেনারে। আর সামনে যাবে কারা? সেনা। এই ভয়ে এখন পুরো সেনাবাহিনীতে তটস্থ। এবং আপনারা সকলেই জানেন যে গত পরশুদিন সেনাবাহিনীর 6 জন সৈনিকের লাশ এসেছে, জাতিসংঘে অধীনে কাজ করতে গিয়ে যে মারা গেছে, তাদের জাতীয় পতাকাটা পর্যন্ত কপালে জুটেনি, তাদের লাশগুলো দাফন হয়েছে, কোনো কেউ জানেও না। কিন্তু এখানে সবাই হাদি 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 আছে। যার মুখ খারাপ, নোংরা, বস্তির এক পোলার জন্য একদম জাতীয় বিপ্লব করে ফেলছেন, ওনারা ইসলামী বিপ্লব করবেন, সব গতকালই, আসলে গতকাল তো সরি, শুক্রবার রাতেই সেনাবাহিনীর বৃহৎ অংশ, যারা যুদ্ধ চায় না, যারা চায় না যে কোনো অশান্তি হোক, যারা দেশটাকে শান্ত চায়, শুধুমাত্র এক সেনাপ্রধানের কারণে তারা কিছু করতে পারতেছে না, তাদের প্রেসারে পড়া সেনাবাহিনী প্রধান ওদের ডাইকে আইনা কথা বলতে হয়েছে। সেনাবাহিনী প্রধান ইউনুসকে বলতে বাধ্য হয়েছে যে স্যার এগুলো একটু বাদ দেন এই মুহূর্তে, কারণ হচ্ছে যে এইখানে যদি এরকম কিছু হয় তাহলে ইন্ডিয়ান সেনাবাহিনী অ্যাটাক করে বসবে। কারণ হচ্ছে যে যেই হিন্দু লোকটাকে মারা হয়েছিল, জ্বালাইয়ে দেওয়া হয়েছিল, মেরে আধমরা অবস্থায় আগুন জ্বালিয়ে দেওয়া, সেই বিষয়ে ইন্ডিয়ান সেনাপ্রধান কথা বলেছেন। এবং এগুলো সব মিলিয়ে পরিস্থিতি খুবই উত্তপ্ত এই মুহূর্তে। তবে আজকে আরেকটা ভিডিও আপনাদের, আজকে না হোক কালকে সকালে হলে আপনারা আরেকটা পাবেন, রয়ের টোটাল, ইন্ডিয়ান সেনাবাহিনীর টোটাল প্ল্যান এবং রয়ের কর্মকাণ্ড নিয়ে আপনাদের দ্বিতীয় একটা ভিডিও দিব, যেটাতে আপনারা আরও জানবেন কি কি হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এবং বাংলাদেশ যে পাকিস্তানের বুদ্ধিতে একটা যুদ্ধ চাইতেছে, এবং সেই যুদ্ধে এই বাঙালিদের যে ডট ডট মারা যাবে এটারও গ্যারেন্টি আছে। কারণ ইন্ডিয়া সেনাবাহিনী বাংলাদেশে ঢুকতে হবে না, জাস্ট 2 জায়গাতে 2টা ম্যাসাকার করে দিলেই বাংলাদেশ শেষ, 4 টুকরো হয়ে যাবে বাংলাদেশ। এবং সেটার দিকেই সম্ভবত বাংলাদেশ যাচ্ছে।